আসসালামু আলাইকুম। আমি প্রিসিলা বলছি নিউইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু a brand new live stream. আজকে আমাদের সাথে আছেন একজন very special guest that I'm very excited to interview. উনি হচ্ছেন none other than the very well-known, popular, practicing physical therapist in New York, Dr. Imrul Kabir. So, আপনার তো বড় একটা introduction. আপনি যদি আপনার নিজেকে একটু introduce করতেন for the viewers. Thank you, Priscilla. First of all, thank you so much for inviting me. It is a pleasure and an honor Thank to you. be present today and to be part of your show. So, আমার জার্নিটা অনেক পুরানো, অনেক লম্বা. So I graduated in 1997 with the bachelor's degree first, the undergraduate, and then I did my doctorate in 2010 in the field of physical therapy. So I got my license to practice in the state of New York in 1998. So it's been 26 years, 26 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। সো ফিজিক্যাল থেরাপি হচ্ছে আমার প্রথম এবং একমাত্র প্রফেশন। এটা ছাড়া আমি জীবনে কিছু করিনি। তো ফিজিক্যাল থেরাপি আমার এটা যেরকম পেশা, ঠিক সেরকমই আমার নেশা। কারণ 1992-তে যখন আমি ফিজিক্যাল থেরাপি শুরু করি লেখাপড়া, তখন অনেক মানুষ জানতো না যে ফিজিক্যাল থেরাপি প্রফেশনটা কি। তখন যেহেতু আমি দেশের বাইরে আমার বড় হওয়াটা ছোটবেলা থেকেই, তখন আমার অপশন ছিল কিন্তু আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলাম, বাট আমি এটা কুইট করে ফিজিক্যাল থেরাপিতে আসছি। সো আমি চাইলে তখন ডক্টর হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম, কেন? লয়ার হতে পারতাম, Why বাট switch? ফর সাম রিজন আমার অ্যাকচুয়ালি যখন আমি হাই স্কুলে পড়ি, সো ক্যারিয়ার ওরিয়েন্টেশন ডেতে একজন ফিজিক্যাল থেরাপিস্ট আসে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি শুনি যে ফিজিক্যাল থেরাপি নামে একটা প্রফেশন আছে এবং ফিজিক্যাল থেরাপিস্ট নামে একজন স্পেশালিস্টরা কাজ করে। সো দ্য ওয়ে হি ইন্ট্রোডিউস, সে যেটা বলল যে ফিজিক্যাল থেরাপিস্টরা কি করে, তখন তো বুঝতাম না, অনেক ছোট ছিলাম। তো তখন সে বলল যে ফিজিক্যাল থেরাপিস্টরা একটা মানুষকে তার জীবনের সেকেন্ড চান্স দেয়। ফিজিক্যাল থেরাপিস্টরা মিরাকল করে একটা মানুষকে একটা হুইল চেয়ার থেকে দাঁড়া করে তাকে হাঁটাতে পারে। সো যখন আমি এই কথাগুলো শুনলাম, দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি bring change to a person's life, you can actually cause change এবং and serve the people, তাই না? সো এটা আমরা সব প্রফেশনেই কিন্তু সার্ভ করি কম বেশি, এক একজনের রোল ভিন্ন, এক এক রকম। তো কিন্তু মনে হলো না, দিস ইজ মাই কলিং। সো তখন আমি সবকিছু ছেড়ে ফিজিক্যাল থেরাপিতে ঢুকলাম 92-তে। I graduated in 1997 and then I came to Boston. I got my license in 1998 and then I went back to Bangladesh. তারপরে আমি ওখানে বেশ কিছু প্রজেক্টের সাথে ছিলাম। তখন আমি অনেক ইয়াং, মাত্র নতুন পাশ করেছি তখন। বাংলা অল্প বলতে পারতাম, বাট তারপরে আমি কুয়েতে প্র্যাকটিস করলাম। আমার আব্বার কুয়েতে বদলি হলো চাকরির উনার। সো উনি এম্বাসিতে জব করতেন। তো কুয়েতে আমি 3 বছর প্র্যাকটিস করলাম। তারপরে আবার নিউ ইয়র্কে ফেরত আসা। সো নিউ ইয়র্কে যখন ফেরত আসি, প্রথমে I was working for many different hospitals and clinics until and then I became an independent contractor. আমি পেডিয়াট্রিক ফিজিক্যাল থেরাপিস্ট হই। আমি 9 বছর পেডিয়াট্রিক ফিজিক্যাল থেরাপিস্ট ছিলাম। বাচ্চাদের সাথে কাজ করতাম, শিশুদের সাথে। দ্যাট ওয়াজ এ ভেরি ইউনিক এক্সপেরিয়েন্স। যে আমার স্পেশালিটি ছিল 0 to 3 years old, মানে একদম বেবি, নিউবর্ন থেকে শুরু করে 3 years পর্যন্ত। ইট ওয়াজ ফান, খেলার মাধ্যমে বাচ্চাদের চিকিৎসা করা, ইভ্যালুয়েট করা। তারপর সেখান থেকে আমি আমার ক্লিনিক দেওয়া শুরু করি। প্রসেসটা ইন 2013-14 আমার ক্লিনিক শুরু হয়। সো ইট ওয়াজ এ ভেরি স্মল সেট আপ, মাত্র একটা বিছানা, একটা বেড, আমি নিজে এমপ্লয়ার দুটোই। And then from there we grew into 4 clinics. We have 50 beds, we have 23 employees, and we have 7,000 patients. And we're still growing. And I have a lot of questions about that we'll get to. Okay. So, আপনি প্রথমে বললেন যে you didn't know physical therapy and being a physical therapist was a thing. And I think এটা general population এর জন্য, অনেক বাংলাদেশীদের জন্য it's a common thing. তো most common misconceptions কি about physical therapy? পেশেন্টদের যেটা মিসকনসেপশনস যেগুলো আসে, যখন তারা মনে করে যে ফিজিক্যাল থেরাপি নিলেই তারা ভালো হয়ে যাবে, বা যে কোনো ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে, সার্জারি করলে ভালো হয়ে যাবে, ইনজেকশন নিলে ভালো হয়ে যাবে। তো ঠিক ফিজিক্যাল থেরাপি এবং যে কোনো ট্রিটমেন্টের বেলায় তারা বুঝে না যে ফিজিক্যাল থেরাপি ইজ আ ট্রিটমেন্ট, ইটস সায়েন্টিফিক, এটা এভিডেন্স বেসড, এটা সামথিং প্রুভেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম
এটা জাদু না, ইটস নট আ ম্যাজিক অ্যান্ড ইট ডাজন্ট কজ এনি মিরাকল, ইট ডাজ নট মেক ইউ জাস্ট হিল miraculously. তো যেটা করতে হয় পেশেন্টদেরকে, তাদেরকে পার্টিসিপেট করতে হয়, তাই না? ফিজিক্যাল থেরাপি ইজ অ্যান আউটসাইড ফোর্স, যেটা আমরা বাইরের থেকে চিকিৎসাটা দিচ্ছি, একটা বাইরের একটা শক্তি। যেরকম বাইরের একটা আউটসাইড ফোর্স হচ্ছে কেমিক্যাল দিচ্ছি, যেটা ওষুধ খাচ্ছি, তাই না? ভালো হওয়ার জন্য ইনজেকশন নিচ্ছি। তো ঠিক সেরকমই ফিজিক্যাল থেরাপি ইজ অ্যান আউটসাইড ফোর্স, যেটা একটা মানুষকে হিল করতে সাহায্য করে। কিন্তু হিলিংটা হচ্ছে কিন্তু নিজের ভিতর থেকে। এবং হিলিং এর জন্য একটা টিস্যুর, একটা বডির কিন্তু সেরকম এনভায়রনমেন্ট দরকার, তাই না? তো তাদের প্রবলেমটা যেটা আমি ফেস করি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে, তারা পার্টিসিপেট করতে চায় না অ্যাক্টিভলি, তাই না? তাদের ট্রিটমেন্টে। তারা শুধু মনে করে যে থেরাপিস্ট যেটা দিচ্ছে, যেটা করছে সেটা দিয়ে তারা ভালো হয়ে যাবে। ডাক্তার ওষুধ লিখছে, ব্যথার ওষুধ খেলেই ব্যথা চলে যাবে। কিন্তু তাদের যে লাইফস্টাইল চেঞ্জেস আনতে হবে, সেটা তারা পার্টিসিপেট করতে চায় না। এক্সারসাইজ করতে চায় না, নিয়ম-কানুন ঠিকমতো পালন করে না। তো এগুলো আমরা দেখি যে একটা প্রবলেম। এটা একটা মিসকনসেপশন তাদের। আরেকটা মিসকনসেপশন হচ্ছে যে ফিজিক্যাল থেরাপি নিলে এটা একটা অ্যাডিকশন এর মতো সারা জীবনই নিতে হবে। ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। তারপরে আরেকটা মিসকনসেপশন হচ্ছে যে ফিজিক্যাল থেরাপি হচ্ছে জাস্ট আসলেই জাস্ট কিছু মুভমেন্ট করবে, কিছু মাসাজ দিবে, বাসায় পাঠায় দিবে। তো এগুলো হচ্ছে, আবার ফিজিক্যাল থেরাপি হচ্ছে শুধু বয়স্কদের জন্য, ইয়াংদের ফিজিক্যাল থেরাপি নেওয়া যায় না। কিন্তু ফিজিক্যাল থেরাপি ইজ ওই যে যেটা কিছুক্ষণ আগে বললাম, পেডিয়াট্রিক পপুলেশন এর জন্য। সো ফ্রম বার্থ টু দি এজ অফ, যখন একটা পারসন মরে যায় তখন পর্যন্ত থেরাপির প্রয়োজন হতে পারে। ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন, তার ডায়াগনোসিস কি, তার নিডস কি। কিন্তু এগুলো কমন মিসকনসেপশন যেগুলো আমি দেখি আমাদের ফিল্ডে। আরেকটা হচ্ছে ফিজিক্যাল থেরাপিস্টরা জাস্ট কোন রকমের সার্টিফিকেট নিয়েই পাস করে, যেটা বাংলাদেশে হয়তো হয়। তো বাংলাদেশের মধ্যে এটা একটা মিসকনসেপশন। বিকজ ফিজিক্যাল থেরাপিতে ইউএসএ তে একটা ডক্টরেট প্রোগ্রাম 7 ইয়ার্স লাগে, 7 বছর লাগে। একটা ডক্টরেট প্রোগ্রামে গ্র্যাজুয়েট হয়ে লাইসেন্স নিতে এবং তাকে প্র্যাকটিস শুরু করতে। সো ইটস ভেরি ইন্টেন্সিভ প্রোগ্রাম। একটা ছেলের 7 বছর ধরে লেখাপড়া করতে হয় বা মেয়ের 7 বছর ধরে লেখাপড়া করতে হয়। তো এই জিনিসগুলো থেকে মানে জিনিস হচ্ছে যে তাদের এই ভুল ধারণাগুলো বের হয় যখন তারা আমার কাছে আসে। যখন তারা দেখে যে ও একজন বাংলাদেশি ফিজিক্যাল থেরাপিস্ট, বাট একজন বাংলাদেশি ফিজিক্যাল থেরাপিস্ট হু ইজ ওয়েল কোয়ালিফাইড, তার এত বছরের এক্সপেরিয়েন্স, তার এক্সপার্টিস নিয়ে এসে আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে। অবশ্যই তাদেরকে আমি ১ম দিনই তাদের এই ভুল ধারণাগুলো ভেঙে দেই। ১ম এ আমি বলি যে, "দেখেন, আপনার বেসড অন ইউর এমআরআই, বেসড অন ইউর সিম্পটমস, আপনার অনেক পুরানো ক্রনিক ডিজিজ। আপনার ১০ বছরে যে কোমর ব্যথা ভালো হয়নি, আপনি কিভাবে আশা করতে পারেন আপনি ১০ দিন থেরাপি নিলে সেটা ভালো হয়ে যাবেন?" তো এটা যখন তাদের ভুল ধারণাগুলো ভাঙে, তখন তারা অ্যাকচুয়ালি আ কষ্ট পায়, কিন্তু তারা আমাকে ট্রাস্ট করা শিখে। তারা তখন আসলেই চিন্তা করা শিখে যে আসলেই তো আমার যে ব্যথা আমার ১০ বছরে আমি নিজে ভালো করি নাই, বা ২ বছরের ব্যথা আমার যেটা অবহেলা করছি, সেটা আমি কিভাবে আশা করতে পারি যে একজন থেরাপিস্টের কাছে গেলে ২ টো ওষুধ খেলেই আমি ভালো হয়ে যাব সারা জীবনের জন্য। তো তখন তাদের এই মাইন্ডসেটটা চেঞ্জ করার ফলে আস্তে, আস্তে তারা নিয়ম-কানুনগুলো পালন করা শুরু করে। তাদের নিয়মকানুন পালন করার মানে কি? মানে হচ্ছে তারা যেভাবে ঘুমাচ্ছে বিছানায়, তাদের ম্যাট্রেস কিরকম, সফট না হার্ড, তারা কি ধরনের ভাবে বসে আছে, কিভাবে কাজ করতেছে, কিভাবে ড্রাইভ করতেছে উবার ড্রাইভাররা, তাই না? তো তাদের এই লাইফস্টাইল ছোট, ছোট চেঞ্জেস এর মাধ্যমে আমরা যে রেজাল্ট গুলো পাই, এটাকে আমরা বলি কিউমুলেটিভ ইফেক্টস। ছোট, ছোট রেজাল্ট, বাট ইট ক্রিয়েটস a big impact. তখন তারা ভালো ফিল করা শুরু করে এবং তারা বুঝতে পারে তাদের ডায়াগনোসিস এর ফিউচারটা কি, তাদের প্রগ্রেসটা কিরকম হবে, আউটকামটা কিরকম হবে। এবং তারা বুঝা শুরু করে যে অ্যাকচুয়ালি আমার শরীরের দায়িত্ব আমাকেই নিতে হবে, এবং আমি যদি ভালো থাকতে চাই আগামী ৫ বছর, ১০ বছর, ২০ বছর, সো তখন তারা দেখা যাচ্ছে যে পেশেন্টরা আ আসছে এবং তারা আরো ৫ জনকে নিয়ে আসছে এবং তারা তখন আরো ওপেনলি কথা বলছে। তো এই যে বললেন যে মিসকনসেপশন গুলো কি, তখন এগুলো আস্তে, আস্তে ভেঙে যাচ্ছে। এবং আই থিংক যে এটা পেশেন্টদেরও দোষ দেওয়া যাবে না, বা জেনারেল পপুলেশন এর। এটা কিন্তু আমাদের কাজ, যারা আমরা মেডিকেল ফিল্ডে আছি, ফিজিক্যাল থেরাপিস্ট হোক, বা একজন ক্যান্সারের ডক্টর অনকোলজিস্ট হোক, বা একজন গাইনোকোলজিস্ট হোক, বা একজন পালমোলজিস্ট হোক, কার্ডিওলজিস্ট হোক, তাদের উচিত যে পেশেন্টের লেভেলে তাদের মতো করে তাদের রোগটাকে বুঝানো, এবং তাদের রোগের দায়িত্ব তাদেরকেই দিয়ে দেওয়া, যেন তারা তাদের জীবনের এবং শরীরের দায়িত্ব নিয়ে বাকি জীবনটা সুন্দরভাবে বাঁচতে পারে।
Thank you so much. That was such a nice answer. এবং আপনি একটা কিছু মেনশন করেছিলেন যে একটা মিসকনসেপশন যে সারা জীবন যেতে হবে। সো আমি যদি আপনার কাছ থেকে ফিজিক্যাল থেরাপি নেই and I'm seeing some improvement, আপনি বলছেন সারা জীবন যেতে হবে না to keep that state? রাইট। সো সারা জীবন যেতে হবে না এই জন্য যেই এক্সারসাইজ গুলো, যে লাইফস্টাইল চেঞ্জেস গুলো, এগুলো করলে দেখা যাচ্ছে যে ব্যথা কিন্তু অর্ধেকটা এমনিই কমে আসতেছে, তাই না? ব্যথা কখন হচ্ছে? পেইন ইজ এ সিম্পটম, পেইন ইজ নট আ ডিজিজ, পেইন ইজ এ সিম্পটম অফ ইট ক্যান বি ইভেন ফ্রম ক্যান্সার, তাই না? সো তো যখন আমরা বুঝতে পারি পেইন অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে এবং কি করলে পেইনটাকে কমানো যাবে, এবং তারা শুধু যদি সেই দায়িত্বটা নেয়, তাহলে দেখেন অনেক পেইন আছে যে কখনো চলে যাবে না, তাদের সারা জীবনে থাকবে। আর্থ্রাইটিস হ্যাজ নো কিওর, a disc prolapse has no cure. Even though they can't keep coming to physical therapist, I can manage the pain but I cannot cure the pain. আমি পেইনকে ভালো করতে পারবো না, ম্যানেজ করতে পারবো, তাকে শেখাতে পারবো। সেই নিয়মের মধ্যে থাকলে তাকে সারা জীবন থেরাপি নিতে হবে না। I think that was an answer that a lot of people needed. And আপনি Uber drivers দেরকে মেনশন করলেন, I think posture in general অনেক বড় সমস্যা for everybody everywhere. আমারও পিঠ ব্যথা আছে because I'm slouching all the time. But আমরা বাংলাদেশিরা যে কোনো দেশেই থাকি, আমরা either সারাদিন দাঁড়ায় থাকি বা বসে থাকি। So advice for both parties. যদি সারাদিন দাঁড়ায় থাকেন, what can I do for the pain? যদি সারাদিন বসে থাকেন, you're driving for long hours. What can they do for the Exactly. pain? See, there are two different things, right? একটা হচ্ছে আপনার মুভমেন্ট গুলোকে ওয়াচ করতে হবে, আর একটা হচ্ছে your posture. So posture হচ্ছে পজিশন, যে পজিশনে আমরা বসে থাকি, আমরা দাঁড়িয়ে থাকি, আমরা শুয়ে থাকি, এই তিনটাই তো আমাদের posture. Aside from these three positions, all other movements or activities are movements. Basically আমরা কিভাবে হাঁটি, কিভাবে আমরা প্রতিদিনের কাজগুলো করছি, কি কাজ করছি, রাইট? সো উবার ড্রাইভারদের বেলায় ইটস আ সিটিং পজিশন। সো অবভিয়াসলি যখন তারা ব্যাক পেনে আসে, নেক পেনে, পিঠের ব্যথার জন্য, শোল্ডার পেনের জন্য আসে, পার্ট অফ মাই এডুকেশন ইনস্ট্রাকশন ইজ হাউ টু সিট এন্ড ড্রাইভ, রাইট? তাদের কিভাবে বসতে হবে, কিভাবে তাদের স্টিয়ারিং হুইলটা অ্যাডজাস্ট করতে হবে, কত দূরে বসতে হবে, অ্যাট দ্য সেম টাইম বাসায় এসে তাদেরকে কোন বিছানাতে ঘুমাতে হবে, কোন পজিশনে ঘুমাতে হবে। তারপর তারা যখন বাজার করছে, তারা উপর হয়ে বাজারের ব্যাগটা তুলতে পারবে না। হাউসওয়াইফরা যখন কাজ করছে, তারা কতক্ষণ রান্না করার পর তাদের রেস্ট নিতে হবে। যে সমস্ত মহিলারা ডাঙ্কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, মেবি দে আর ওয়ার্কিং ওভার টাইম 60 আওয়ার্স আ উইক, সম্পূর্ণ সময় দাঁড়ানো অবস্থাতে, তাদের নিতে ব্যথা, তাদের ব্যাকে ব্যথা, তাদের ফুটে ব্যথা। সো তাদেরকে তখন বুঝিয়ে দেওয়া যে আপনি কতটুকু ব্রেক নিতে হবে, কতক্ষণ পর পর স্ট্রেচিং করতে হবে। সো এই বিষয়গুলো, এবং অন্যান্যদের বেলায় যেরকম ফর এক্সাম্পল ইট ক্যান বি রেজিস্ট্রিতে যারা কাজ করে সুপার মার্কেটে, সো দ্যাট পারসন যদিও তাদের কাজটা হেভি না, কিন্তু তারা সারাদিন ড্রয়ার খুলছে লাগাচ্ছে, সো দে হ্যাভ শোল্ডার পেইন। তারপর দেখা যাচ্ছে প্যাকিং করছে, তারপর দেখা যাচ্ছে কেউ গ্যাস স্টেশনে কাজ করছে, হেভি কাজ করছে না, বাট কনস্ট্যান্টলি টার্নিং সাইড টু সাইড, নেক সাইড টু সাইড টার্ন করছে। সো অল দিস ইনস্ট্রাকশনস, যে এগুলোকে ওয়াচ করা, এগুলোকে কিভাবে কমানো যায়। সো এটাই যে ইনজারি অনেক সময় হয় যে একটা বড় ইনজারি হয়ে গেল, যেরকম ফর এক্সাম্পল একটা হেভি লিফটিং করলো, কোমরে টান লাগলো। আরেকটা হচ্ছে ওভার ইউজ ইনজুরিজ, যেটা আমি এক্সাম্পল দিলাম যে ক্যাশিয়ারে কাজ করছে, সে সারাদিন ড্রয়ার খুলছে লাগাচ্ছে, মেবি 100 টাইম, মেবি 200 টাইমস, রাইট? সো কি হচ্ছে, এবং এটা একদিন না, এভরি সিঙ্গল ডে, মাসের পর মাস, বছরের পর বছর, কি হচ্ছে, দেয়ার ইজ আ টিয়ার টু দ্য টেন্ডন অর দ্য মাসল। কেন হচ্ছে? বিকজ কনস্ট্যান্টলি ওই জায়গাটা ফ্রিকশন হচ্ছে। দেয়ার ইজ আ লিমিট, যেরকম মেশিনের লিমিট থাকে, গাড়ির একটা লিমিট থাকে যে কত মাইল দৌড়াতে পারবে। আমাদের গাড়িও তো পুরানো হয়ে যায় 10 বছর পরে, আমাদের বডিরও কিন্তু একটা লিমিট থাকে, তাই না? এবং এই লিমিটটা কিন্তু যখন বডি লিমিট, যেরকম গাড়ি আমাদের সিগন্যাল দেয় যে অয়েল চেঞ্জ করতে হবে, টায়ারে এয়ার দিতে হবে, ইঞ্জিন চেঞ্জ করতে হবে, ঠিক সেরকম কিন্তু আমাদের বডিও কিন্তু সিগন্যাল দেয়, এন্ড দ্যাট সিগন্যাল ইজ দ্য পেইন। ওয়ার্নিং সাইন হচ্ছে পেইন। সো পেইন একটা নর্মাল বডি, একটা নর্মাল টিস্যুতে কখনোই থাকে না, এবং আমাদের কমিউনিটিতে প্রবলেম হচ্ছে এই পেইনটাকে আমরা ইগনোর করি, এই ওয়ার্নিং সাইন গুলোকে। গাড়ির ওয়ার্নিং সাইনকে আমরা ইগনোর করি না, কিন্তু আমাদের বডির ওয়ার্নিং সাইন গুলোকে আমরা ইগনোর করি। And that is the fact in our community, in our culture. আমরা মনে করি যে ব্যথা আছে, ব্যথা থাকবে, ব্যথা is a part of life, তাই না? যে আছে, এটা তো ব্যথা থাকবে, শরীর থাকলে, মাথা থাকলে ব্যথা থাকবে, বাট না, ব্যথা আপনার তো থাকবে না, ব্যথা ছাড়াও থাকা যায়।
এবং থাকতে হবে। ব্যথারও কিন্তু একটা দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন যে ব্যথারও অনেকগুলো ডেসক্রিপশন আছে। যে ব্যথার কোয়ালিটি কি, কোয়ান্টিটি কি, লোকেশন কি, কখন হচ্ছে, কতদিন হচ্ছে। ব্যথা আমারও থাকতে পারে। ২ দিন একটু হাতে ব্যথা হলো চলে যায় ৩ দিনের দিন। হুম। হঠাৎ করে আমি একটু বেশি হাঁটলাম, হয়তো আজকে আমার ফুটে ব্যথা হলো। আমি হয়তো একদিন বেশি ড্রাইভ করলাম, লং ড্রাইভে গেছিলাম, আমার হয়তো একটু ব্যাক পেইন করলো। বাট ওই ব্যথাটা যদি আমার মাসের পর মাস থাকে, দ্যাটস নট a good sign. That's when you হুম। really need to see a doctor. ডক্টরের সাথে কথা বলতে হবে। You have to inform your doctor. You have to start treating your back at the time. তাই না? তো বাংলাদেশের মানুষ যেটা করে সেটা ইগনোর করে। যখন দেখা যায় যে সহ্যের বাইরে চলে যাচ্ছে অ্যান্ড যখন রেস্ট নিয়ে গরম ছ্যাঁক দিয়ে মলম দিয়ে টাইলেনল দিয়ে কিছু হয় না তখন তারা ডক্টরের কাছে যায় and হ্যাঁ। then they complain যে কেন ভালো হচ্ছি না। So this is the situation we face because আমি কেন এটা জানি because I work with these people. আমি আমার কমিউনিটি নিয়ে কাজ করছি। তো আমি জানি যে তাদের মেন্টালিটি কি, তাদের সাইকোলজি কি এবং তাদেরকে কিভাবে গাইড করতে হবে to help them. Thank you so much. And in the beginning আপনি misconception share করেছিলেন about the younger generation and reaching out for help with physical therapy. So আপনি যে ছোট ছোট ব্যথার কথা মেনশন করলেন while you're driving blah blah blah. So okay, আমার এমন ব্যথা হলো, it's lasting a little bit, it's going away a little bit. আমি কিভাবে জানবো যে আমি young, right, but it's gonna go away. Right. How do I know when to come to you? Right. Very good question. It's a very tricky question also. When to come to me? Okay. The tissue, especially in the young body, has the ability to heal itself. মানুষের বডি নিজেরটা কিন্তু নিজে হিল করতে পারে, বিশেষ করে ইয়াংদের বেলায়, তাই না? টিস্যু রিজেনারেশন খুব ইজি, খুব কমন। দেখা যাচ্ছে পেইনটাও ইয়াংরা বেশি ভালো হ্যান্ডেল করতে পারে, তো কখন আমরা করব? যখন দেখা যাচ্ছে যে পেইনের পাশাপাশি there's a swelling. Let's say ফুটবল খেলছে একটা ছেলে and he got injured. So ইনজুরি হওয়াটা স্বাভাবিক। প্রতিদিনই ফুটবল, বাস্কেটবল খেলতে গেলে ছেলেরা পড়ে যায়, একটু পা মচকে যায়। So it's a very typical thing. বা জিমে গেলে ছেলেরা একটু ব্যথা পেল, right? But when there's a swelling in the joint, when there's a blood clot, দেখা যাচ্ছে যে there's a blood clot which is red and blue. যখন দেখা যাচ্ছে the area feels warm to touch compared to other body parts, that means that there's an inflammation. And when there's a pain to movement, and again, the pain is a very subjective thing. পেইন সাবজেক্টিভ কেন? আমার জন্য যেটা অল্প ব্যথা, অন্য মানুষের জন্য সেটা অনেক ব্যথা। তো ব্যথার যে পারসেপশনটা, যে অনুভূতিটা, এটা হচ্ছে খুব ইমোশনাল একটা জিনিস এবং এটা ডিপেন্ড করে একটা মানুষের লাইফ লং এক্সপিরিয়েন্সের উপর, রাইট? সো আমি ব্যথাটাকে কখনো মেজার করতে পারি না। একটা পেশেন্ট যেটা বলে ব্যথা, সেটাই আমাকে বিশ্বাস বা মেনে নিতে হয়। সো একটা মানুষের তার এক্সপিরিয়েন্স অনুযায়ী সে এই ব্যথাটা যদি মনে করে যে ইটস ক্রিটিক্যাল, এটা আসলেই ভালো লক্ষণ না, আমি মুভ করছি কিন্তু ব্যথার জন্য আমি পারছি না, তখন ডেফিনেটলি তাকে ইমার্জেন্সিতে যেতে হবে, রাইট? যে ব্যথা সহ্যের মধ্যে কিন্তু বেশি দিন টিকছে, কারণ কতগুলো স্টেজ থাকে। একটা হচ্ছে অ্যাকিউট পেইন, মানে হচ্ছে ইট ক্যান লাস্ট ফ্রম আ উইক টু আ মান্থ। তারপর হচ্ছে সাব অ্যাকিউট, আ মান্থ টু 3 মান্থস, আর ক্রনিক হচ্ছে মোর দেন 3 মান্থস। সো যখনই ব্যথাটা সাব অ্যাকিউট, ক্রনিক হচ্ছে ডেফিনেটলি কিন্তু অল্প ব্যথা, সহ্যের মধ্যে ব্যথা, ইউ শুড টক টু ইউর ডক্টর। তারপর ডক্টর প্রয়োজন হলে এক্স-রে করাবে, ডক্টর প্রয়োজন হলে will give you medication or ointment and see if the pain is going away. If the pain goes away, that's fine. If not, as you were saying, যে মাঝে মাঝে ব্যথাটা ফেরত আসে with activities, maybe not at rest, কিন্তু যখনই ছেলেটা আবারও ফুটবল খেলতে গেল, the pain comes back. যখনই long drive গেল, the pain comes back, right? So that's when you know that every time there's an activity, the pain comes back and you're not ready for that activity, definitely inform the doctor. And for older generations, আপনার advice কি same থাকবে? Older generation, it varies. Again, জিনিসটা হচ্ছে for each patient it varies, তাই না? কারণ জিনিসটা হচ্ছে যে পেইন, সবাই তো কমপ্লেইন নিয়ে আসে পেইন, এবং যেটা বললাম পেইন ইজ এ ভেরি সাবজেক্টিভ থিং। যে অনেক সময় আমি এমআরআই তে দেখছি একটা পেশেন্টের এমআরআই রিপোর্ট ইজ ভেরি ব্যাড, অনেক তার ড্যামেজ স্পাইনে, কিন্তু সে বলছে না 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 ডক্টর, আমার তো খুব হালকা ব্যথা, আই ক্যান ম্যানেজ দিস পেইন। আবার অনেক পেশেন্টে দেখছি খুবই মাইনর প্রবলেম স্পাইনে, এমআরআই তে দেখা যাচ্ছে, বাট পেশেন্ট তো কান্নাকাটি করে, নো আই ক্যান্ট টলারেট দিস পেইন, আই নিড মরফিন, আই নিড মেডিকেশনস, আই নিড ইনজেকশনস, আই নিড থেরাপি। বুঝতে পারছেন? So it varies from person to person. So based on a person's lifestyle, a person's demographic, a person's physical, because I'm a physical therapist, so I have to see the physical aspect of a person. A person can be 21-year-old
and obese. A person can be 65-year-old and completely healthy and athletic, right? So that's the reason why when I speak to my patients, যখন আমি পেশেন্টের সাথে কথা বলি, ডিল করি, যখন আমি পেশেন্টকে দেখি, that's when I know how to treat this pain. তো এই জন্য বলা খুব ডিফিকাল্ট, Yeah. বাট এগেন উইথ ওল্ডার পেশেন্টস যেটা আমরা দেখি, ইটস ডেফিনেটলি যে একটা পেশেন্টের টিস্যুটা তো হিল হতে হবে, হিল হওয়াটা টেক্স লঙ্গার উইথ ওল্ডার পিপল, তাই না? তো এগেন তাদেরকে সাপোর্টটা ভিন্নভাবে দিতে হয়, তাদেরকে একটু বেশি করে আদর করতে হয় যে আঙ্কেল ভালো হয়ে যাবেন, একটু ধৈর্য ধরতে হবে। বাট ইয়াংদের বেলায় ভালো হচ্ছে না কেন, Yeah. কি তুমি কি নিশ্চয়ই কিছু করতেছো, নিশ্চয়ই রেস্ট দিচ্ছ না, রাইট? সো দ্য টেকনিক ইজ ডিফারেন্ট। উইথ দি ওল্ডার পিপল ইটস মোর কেয়ারিং, আদর করে। আর ইয়াংদের বেলায় a little more tough, যে তোমাকে রেস্ট নিতেই হবে, because they don't want to listen. They want to go back to sports, they want to go back to shopping, they want to go back to gym. So that's when we have to be a little tough with them. Yeah. Definitely see that. I saw Fahim Paya from England in the comment section, so thank Okay. you আমাদেরকে join করার জন্য. So different forms of motivation for older generation and younger generation, and that was about to be my next question. যে আপনার advice কি থাকবে for those in the older generation where improvement এত তাড়াতাড়ি দেখছে না, they're losing Right. motivation. Right, exactly. So it's tough and it's difficult, but it's never too late, right, to start this journey of a healthy, happy lifestyle. Even for a 50-year-old, 55, 60 years old, it's okay even if it's late. জিনিসটা হচ্ছে we know, আমরা জানি যে সায়েন্সের মাধ্যমে, বিকজ আমাদের যে চিকিৎসাগুলো আমরা দিচ্ছি এটা হচ্ছে সায়েন্স বেসড, এভিডেন্স বেসড, এবং এটা দিয়ে আসলেই মানুষ উপকার পাবে। কিন্তু চিকিৎসা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে নিজে টেক কেয়ার করা, এবং নিজে টেক কেয়ার কিভাবে করতে হবে, তাকে কয়েকটা জিনিস তাকে লক্ষ্য রাখতে হবে জীবনে, এবং সেগুলোকে বলে আমি পিলার্স অফ হেলদি লাইফস্টাইল। একটা হচ্ছে যে স্ট্রেস ফ্রি লাইফ, খুব ইম্পর্টেন্ট, যে লাইফে স্ট্রেস থাকবেই, প্রত্যেকটা মানুষের আছে স্ট্রেস কোনোদিনও চলে যাবে না, স্ট্রেস থাকাটা ভালো, ইনফ্যাক্ট ইন সার্টেন ওয়ে, যে স্ট্রেস থাকলে ব্রেন কাজে লাগে, ব্রেন চিন্তা করে, স্ট্রেস না থাকলে মানুষ অলস হয়ে যায়। সো স্ট্রেস থাকাটা একটু ভালো, কিন্তু শিখতে হবে কিভাবে স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে, শিখতে হবে যে স্ট্রেসটা যেন একটার উপর আরেকটা যোগ না হয়, পাহাড়ের মতো হয়ে না যায়, বোঝা না হয়ে যায় তার লাইফে। এটা একটা জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা মডার্ন ওয়ার্ল্ডে খুব নেগলেক্ট করি, এবং সেটা হচ্ছে স্লিপ। কারণ স্লিপিং এর টাইমে কিন্তু আমাদের বডি হিল করে, আমাদের ব্রেন হিল হয়, এবং যারা স্লিপ ডিপ্রাইভ, যাদের ঠিক মতো ঘুম হচ্ছে না, তাদের টিস্যু হিল হচ্ছে না, তাদের ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, এবং যেটা ইররিভার্সিবল, যেটা পার্মানেন্ট, এবং তাদেরই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই যে মেমোরি প্রবলেম, ডিমেনশিয়া হোক, স্ট্রেস হোক, কাজে ফোকাস দিতে পারছে না, অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে, রাইট, ডিপ্রেশন হচ্ছে, পেইন পারসেপশন চেঞ্জ হচ্ছে, কারণ পেইন ইজ আ পারসেপশন, পেইন তো অনুভূতি, এই অনুভূতিটা কে অনুভূতি ফিল করে? ব্রেইন। আমাদের ব্রেইনের একটা পার্ট থ্যালামাসটা পেইন ফিল করে, রাইট? সো এখন পেইন আমার অল্প, কিন্তু আমার ব্রেইন ফিল করছে বেশি পেইনটা। ওয়াই? বিকজ অফ দ্য কেমিক্যাল ইমব্যালেন্স। ওয়াই? বিকজ দেয়ার ইজ স্ট্রেসের জন্য, ডিপ্রেশনের জন্য, স্লিপ ডিপ্রাইভেশনের জন্য, রাইট? এন্ড ইট ক্যান কাম ফ্রম মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস ইন লাইফ। তো সেগুলো ঠিক রাখতে হবে। সো বললাম স্লিপ, স্ট্রেস লেভেল, ডায়েট খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ডায়েট খুবই আনহেলদি। আমরা খুব বেশি ফ্যাটি খাবার খাই, আমরা খুব বেশি সুগারি খাবার খাই, আমাদের হাইড্রেশন ঠিক না, এনাফ পরিমাণ আমরা পানি খাই না, আর এনাফ পরিমাণ আমরা ফাইবার খাই না। তো এই জিনিসগুলো মানুষ ওয়াচ করে না, রাইট? সো আমাদের ডায়েট ঠিক রাখতে হবে। ইটস ওকে টু হ্যাভ সাম ফ্যাট, কিন্তু আমাদের প্রোটিন সবচেয়ে বেশি খেতে হবে আমাদের খাবারের মধ্যে, তারপর হচ্ছে আমাদের ফাইবারস খেতে হবে, আর দেন আমাদের ফ্যাট খেতে হবে। আমাদের খাবারে সব ধরনের খাবার থাকতে হবে, ফ্রুটস, ভেজিটেবল, কিন্তু কিছু কিছু খাবার আমাদের একদম বাদ দিতে হবে, এবং নাম্বার 1 হচ্ছে সুগার আমাদের একদম কাট করতে হবে। কার্বস ইজ ওকে, কিছু কিছু কার্ব, যেরকম আমরা ভাতের সাথে কার্ব খাচ্ছি, আমরা অনেক ফ্রুটস এর সাথে কার্বস খাচ্ছি, বাট এগেইন লিমিট করতে হবে। সো ডায়েট ইজ নাম্বার 3। নাম্বার 4 ইজ এক্সারসাইজ। সো এক্সারসাইজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এক্সারসাইজটা সায়েন্স প্রমাণ করে যে যেই কোনো বয়সে আমরা এক্সারসাইজ শুরু করতে পারি। এক্সারসাইজটা আমাদের দুটো জিনিস ইমপ্রুভ করে সাথে সাথে ডাইরেক্টলি। একটা হচ্ছে দ্য কোয়ালিটি অফ লাইফ, এটার সাথে যেটা ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের হেলথ স্প্যান,
হেলথ স্প্যান মানে কি, একটা মানুষ যদি ৮০ বছর বাঁচে, সে যেন ৮০ বছরই সুস্থ থাকে এবং এক্সারসাইজ করলেই সে সেটা করতে পারবে। সেই সুস্থ থাকাটা হেলথ স্প্যানটা তার বাড়াচ্ছে। তার ডায়াবেটিস হচ্ছে না, প্রেশার হচ্ছে না, কোলেস্টেরল হচ্ছে না, ওজন বাড়ছে না, ওবেসিটি হচ্ছে না। তো সেটার জন্য সে হার্ট অ্যাটাক হচ্ছে না, তার ব্রেইন স্ট্রোক হচ্ছে না, তার ব্রেইনের অন্যান্য রোগগুলো হচ্ছে না, রাইট? এবং আমরা আস্তে, আস্তে যেটা জানতে পারছি সায়েন্সে, সেটা হচ্ছে এইজিং প্রসেসটা অ্যাকচুয়ালি ইজ অ্যান অপশনাল থিং। মানুষের যে মেমোরি প্রবলেম হচ্ছে, ইটস নট বিকজ অফ এইজিং, ইটস বিকজ অফ যে লাইফস্টাইল। তো এটাই যে এগুলোকে সব কন্ট্রোল করা যায় উইথ এক্সারসাইজ, জাস্ট এক্সারসাইজ এলোন। তারপর নতুন রিসার্চে কি দেখা যাচ্ছে, একটা মানুষ যে স্লিম, যার তার ডায়েট ভালো না, সে তার স্ট্রেস, পুরো স্ট্রেসফুল লাইফ, সে সিগারেট স্মোক করছে, একটা স্লিম একটা ছেলে, কিন্তু একটা মোটা ছেলে, একটা মোটা মানুষ, সে আনহেলদি ভাবে থাকতেছে, যেহেতু সে ওবিস, তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা, জাস্ট বিকজ হি গোজ টু দ্য জিম, হি ইজ গোনা লিভ লঙ্গার। Just because he goes to the gym, just because he exercises, he's gonna live longer on average compared to this thinner person who has less weight, just because he is not going to the gym. This person could also be a smoker, but still he will live longer just because he's going to the gym, just because he's exercise. The exercise আমাদের তাহলে কি বললাম যে health span plus আমাদের লাইফ স্প্যান ইনক্রিজ করে। So these are the two things. তাদের এমনকি জীবনের আয়ু বাড়াতে সাহায্য করে এবং তাদের যে হেলদি লাইফ এটা বাড়াতে সাহায্য করে। So these are the things basically. আমাদের স্লিপ ঠিক রাখতে হবে, আমাদের ডায়েট ঠিক রাখতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের হাইড্রেশন যেটা পানি খাওয়াটা সেটা ঠিক রাখতে হবে, আমাদের স্ট্রেস ফ্রি লাইফ। সো এগুলো। আর এটার পাশাপাশি আরেকটা ছিল, অ্যাকচুয়ালি হাইড্রেশন আর ডায়েট এটা সেম পর্যায়ে পড়ে। আরেকটা হচ্ছে লাস্টেরটা যেটা, সেটা হচ্ছে সোশ্যালাইজেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ ভেরি close social bonding. It doesn't have to be not necessarily with your husband or wife, with your family. It can be close friends. It can be with your colleagues. It can be with a group of people who share same interest. যেরকম you like, for example, you like sewing, কাপড় করা. So you have a group of friends who do the same thing. You like cooking, they share the same interest. So people that enjoy the same interest, people who can communicate and connect. So these are the 5 pillars with which you can definitely increase a person's quality of life. তখনই থেরাপি, ওষুধ, ইনজেকশন আর সার্জারি সব out of the door. Thank you so much. I want to point something out. আপনি কথা বললেন about the importance of your diet and exercise. কিন্তু আমরা অনেকে বাংলাদেশিরা কিন্তু overnight কাজ করি. Right. And I heard somewhere that the most important times to sleep is between 10 and 2, 10 and 3. Yes. So যারা overnight কাজ করে, how Of course, do they it improve their affects. sleep? Yes, it will affect their what we call circadian rhythm. So brain has its own clock, right? এবং সেজন্য it's very important when you wake up in the morning that when you have your breakfast or when you get a chance, like I have my breakfast under the sun. So it's very important that চোখ এবং আমাদের body যেন সূর্যের আলো পায় এবং সূর্যের তাপটা পায়. That's where you get the vitamin D from. But at the same time, the brain learns যে circadian rhythmটা কি. So brain needs to see the sunlight. তো সেই জন্য এখনকার যেরকম শীতের দেশে বা আমাদের তো সকালে এখন অনেক লেটে সূর্য ওঠে, there's a special light যেটা replicate করে সানলাইটটাকে, so they use it as a lamp. So সানরাইজ যেরকম হয়, ওই ল্যাম্পটা আস্তে 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 সানরাইজের মতো সেম লেভেল অফ ওই লাইট গ্লো করে. So again, going back to the circadian rhythm. So of course it's bad for the health, it's bad for the brain. So কিন্তু তাদের বডি ওই নতুন ক্লকে ইউজড টু হয়ে যায়। প্রবলেমটা হচ্ছে যখন তারা আবার টাইম স্কেজুল চেঞ্জ করে, আর তারা কিছুদিন পর পর চেঞ্জ করে। যদি they stay in this same schedule for months, for years, that's okay, their body gets used to this. কিন্তু জিনিসটা হচ্ছে ওই যে দিনের বেলায় যে ঘুমটা সেটা সম্পূর্ণ হয় না কিসের জন্য? ইফ ইউর গেটিং সানলাইট, যদি রুমের মধ্যে সানলাইট আসে জানালা দিয়ে, ঘুম কখনোই ডিপ হবে না। সো সেই জন্য রুমটাকে কমপ্লিটলি অন্ধকার করে রাখতে হবে, যেটা রুম ডার্কেনিং কার্টেন আমরা যেটা বলি, একদম ব্ল্যাক কার্টেন, সেটা ইউজ করতে হবে। এবং সেটা কিছু কিছু পেশেন্টের বেলা আমিও প্রেসক্রাইব করি যে রুম ডার্কেনিং কার্টেন ইউজ করতে হবে, যেন তারা রুমের মধ্যে মনে হয় যে সম্পূর্ণ এখন রাতের বেলা। সো ব্রেইনটাকে ট্রিক করা যে ইটস নাইট, দের ইজ নো লাইট, দের ইজ নো ল্যাম্প, দের ইজ নো এলইডি, দের ইজ নো ইভেন, যে আমরা অনেক সময় ছোট লাইট ইউজ করি, ছোট ল্যাম্প ইউজ করি রুমের মধ্যে, ইটস নট আ গুড থিং টু ডু।
জানালা খোলা রাখি, বাইরের থেকে যেই ল্যাম্প পোস্টে থেকে যে লাইট ঢুকে হুম, হুম। ভিতরে এবং যদি চোখে পড়ে, দ্যাটস অলসো নট a good thing to do. বিকজ এটা ঘুম আপনার হচ্ছে ঠিকই, বাট যেটা হচ্ছে যে আপনার ঘুমের কতগুলো যে লেভেল আছে, যেই সবচেয়ে ডিপের লেভেল, সেই ডিপের লেভেলটা কমে যায়, তখন ইটস দ্য ডিউরেশন ইজ লেস। এই লেভেলগুলোকে বলি আমরা REM স্লিপ। সো এই লেভেলগুলো আস্তে আস্তে কমে যায়, তখন দেখা যাচ্ছে যে 8 ঘন্টা ঘুমাচ্ছেন কিন্তু তারপরে ইউ ডোন্ট ফিল রিফ্রেশড। Yeah. So my tip would be যে দিনের বেলা ঘুমানো, that's fine, room dark করে একদম darkening curtain use করে, that's how you sleep, and still 7 to 8 hours of sleep And আপনি uninterrupted. also mentioned করলেন uninterrupted কেন বলছি? because আমাদের এই ফোন দেখা, হ্যাঁ, ফোনে হ্যাঁ। রিং আসছে, মেসেজ আসছে, in the middle of the sleep you get up and then you check the message, not a good thing. Put your phone in mute, put the phone away, and then don't look at the phone first thing in the morning. Phone should be away from you. হ্যাঁ, Thank any you. kind of gadget. বাট আমি যদি অনেক ইম্পর্টেন্ট কাজ করি, রাতে আমার ফোন দেখতে হয়। Like a doctor, an on-call doctor. Exactly. So that's a different thing, you see. So but it, like for example, ফোনে তো এখন অনেক অপশন থাকে। Yeah. So আমার ফোনে যেরকম আমি do not call, do not disturb দেওয়া থাকে, the only people who can contact me are my family members. ঠিক সেরকমই ডক্টরদের বেলায় they know যে কার থেকে কল আসে করবে। ইনফ্যাক্ট ডক্টরদের বেলায় অতটা ডিস্টার্ব কেন হয় না? সাম ডক্টরস, মেজরিটি অফ দ্য ডক্টরস, তাদের কাজের জন্য আলাদা একটা ফোন থাকে, সেপারেট ফোন থাকে। সেটা হচ্ছে যদি রাতে ইমার্জেন্সি থাকে they will call that number, but otherwise ওইটাই। আরেকটা হচ্ছে, so there's this option do not call or do not disturb, যে যার দরকার হয় সে পরপর 3 বার ডায়াল করলে and that's when you get the call. So but my phone regardless always at mute. It's completely mute. Yeah, fair. Thank you so much. And exercise as well. Long hours কাজ করে, বাসায় এসে no energy, বা রান্না করতে হয় for women, তাদের ফ্যামিলির জন্য সময় কোথায় এক্সারসাইজ করতে? সময় বের করতে হবে। কোথা যদি থেকে? টিভি দেখার সময় থাকে মানুষের, যদি গসিপ করার সময় থাকে ফোনের মধ্যে, so definitely they have time for exercise. Exercise এমন না যে অনেকক্ষণ করতে হবে। Do 30 minutes of exercise even sitting on the chair. 5 পাউন্ডের ডাম্বেল নিয়ে move your arms, move your legs. There's so many different kinds of exercise. YouTube এ ভরা। Just open the YouTube in front of you on your phone. ফোনের মধ্যে ইউটিউব খুলে, ট্যাবলেটে, টেলিভিশনে ইউটিউব খুলে আপনারা দেখে দেখে এক্সারসাইজ করেন। মহিলাদের, এমনকি বয়স্ক মহিলাদের যোগা করাচ্ছে, ব্রিদিং এক্সারসাইজ করাচ্ছে, জয়েন্ট এক্সারসাইজ করাচ্ছে। যেরকম পেশেন্টরা আইসা বলে যে আমার শোল্ডারে ব্যথা, ওয়েল ওই ইউটিউবের কিছু এক্সারসাইজ যদি এটা ট্রাই করতে 5 মিনিটের জন্য, হয়তো শোল্ডার পেইনটা অ্যাট লিস্ট 50% কমে আসতো। সো আমাদের কিন্তু অপশনস অনেক এখন। ঘরে বসে থাকারে, বসে যে আছি কথা বলতেছি, তার মধ্যেই অনেক কিছু করা সম্ভব। ইটস দ্য ইন্টেনশন, আপনাকে সময় বের করতে হবে। আপনি যদি এখন নিজের সময় ভালো থাকার না বের করেন, দেন পরে আপনাকে সময় বের করতে হয় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করার। সো ইফ ইউ নট মেকিং টাইম ফর ইয়োর হেলথ, later on you must be making time for your illness. So then তখন চিন্তা করেন, আমি ডাক্তারের কাছে যখন মানে অফিসে যাই বা আমার ক্লিনিকে আসি, আমার কাছে খারাপ লাগে এই বয়স্ক মানুষরা ঘন্টার পর ঘন্টা ডাক্তারের অফিসে বসে তারা ডাক্তার দেখাচ্ছে। তারা ককটেল খাচ্ছে ওষুধের, 5টা 6টা 10টা ওষুধ খাচ্ছে। কেন? নিজের জীবনকে কেন ধ্বংস করতেছেন এভাবে? এটা করা এখনো, এটা কিন্তু অনেকখানি ঠিক করা যায় যদি ইচ্ছা থাকে। It's never too late. Start cleansing your body, start moving. আগের দিনে আমরা থেরাপিতে যেটা করতাম, because I'm practicing for 26 years, right? আগের দিনে যখন আমাদের পড়াতো 30 বছর আগে, তখন বলতো যে হাঁটু ব্যথা হলে না, রোগীকে বলতে হবে বসে থাকবেন সারাদিন ঘরে, চেয়ারে বসে থাকবেন, শুয়ে থাকবেন, কি যেন গরম ছেক দিবেন, গামছা পেঁচায় রাখবেন, টাওয়েল পেঁচায় রাখবেন। বাট নো, ইটস দ্য অপোজিট নাও। ব্যথা হয়েছে তো কি হয়েছে, ইউ হ্যাভ টু মুভ, because that's what the body is made for. আমাদের শরীর বানানো হয়েছে, আমাদের 2 পা দেওয়া হয়েছে তো হাঁটা চলার জন্য। কিন্তু এমন না যে আপনারা অ্যাবিউজ করবেন যে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়ায় থাকবেন, সপ্তাহে 60 ঘন্টা দাঁড়ায় থাকে কাজ করেন, that's abuse. But then again, movement is something that we are born to do, and movement করতে হবে। ব্যথা থাকলেও মুভমেন্ট করতে হবে। শুয়ে বসে থাকলে এমন না যে আপনার রোগ ভালো হয়ে যাবে। So we tell them to move. Thank you so much. And my personal question, I'm very curious. In the very beginning, আপনি mentioned করলেন যে you opened new offices and you have a branch. I'll say a branch. So
How did you get there? I think আমাদের সবার different definitions আছে of success. Would you say Right. you're successful? Success is me providing service to my people. Yeah. I'm fulfilled at the end of the day. কারণ আমার 26 বছর ধরে the kind of work that I'm doing, I'm serving people. তাই না? I give people the second chance in life. There's a glamour and there's a feeling of celebrity in what I do because I make their pain go away. Yeah. Right? So এটাই আমার মনে হয় যে this is my passion এবং I think that is success. That success is I'm doing what I love to do. এবং this is something that I was called to do 1992 তে যখন ফিজিক্যাল থেরাপি পড়া শুরু করি কত বছর 40 বছর হবে 1992 কত বছর 35 years ago I think or whatever I stopped counting but জিনিসটা হচ্ছে I think that is success and you see the reward financial monetary reward it will come to you. It doesn't matter যে কে কোন ফিল্ডে আছে, right? If you are truly genuinely passionately faithfully doing what you are supposed to do, তাই না? So and then also a success there's a ওই যে কিছুক্ষণ আগে বললাম the sense of fulfillment, happiness যে জিনিসটা আমি যেটা অ্যাচিভ করলাম এটা কষ্ট করে আসছে, সার্ভিস দিয়ে আসছে, কাজ করে আসছে, হালাল ভাবে আসছে, তাই না? কারণ মানুষের অনেকেরই টাকা হয়, অনেক মানুষের অনেক টাকা হয়, but they are never happy and fulfilled. So I have that happiness. And also success comes to those who have happiness. Success doesn't bring happiness. Happiness brings success. তো যখন একটা মানুষ অ্যাকচুয়ালি সাকসেস হ্যাপি ফিল করে, ফুলফিলড থাকে এবং তখন সাকসেস তাকে অ্যাট্রাক্ট করে আই গেস। সো আই গেস দ্যাটস হাউ যে আমি একটা রুম থেকে শুরু করি নট নোয়িং যে আমার ফিউচার কি হবে। মাই গোল এট দ্য টাইম ওয়াজ টু প্রোভাইড সার্ভিস টু মাই কমিউনিটি এবং আমি লাকি যে আমাদের কমিউনিটি আমাকে অ্যাকসেপ্ট করেছে এবং আমি বলবো যে আমার যতটুকু সম্ভব আমি মানুষদেরকে কমিউনিটিতে আমি মানে আমারটা করে যাই, হেল্প করি যেভাবেই সম্ভব একটা মানুষের। আমাদের কমিউনিটিতে যে বয়স্করা আসে বিশেষ করে তাদের অনেক কষ্ট কিসের জন্য তারা দেশ ছেড়ে এখানে আসে। একটা মানুষের জন্য যার বয়স 55-60 সবকিছু ছেড়ে বাংলাদেশের এখানে আসা কিন্তু ইটস নট ইজি। যদিও সে আসছে তার ছেলে মেয়ের কাছে, কিন্তু যেখানে তার সারা জীবন ছিল, তার সারা জীবনের বড় হওয়া স্মৃতি স্বপ্ন, সেখান থেকে এসে এখানে একটা শীতের দেশে এসে যেখানে সে কেউকে চিনে না, তার ছেলে মেয়েরা ব্যস্ত কলেজে কাজে ফ্যামিলি, তাদের নিজেদের ফ্যামিলি লাইফে, তারা কিন্তু অনেকে ডিপ্রেশনে ভুগে, তাই না? সো যখন তারা আমাদের ক্লিনিকে আসে এবং তাদেরকে তখন আমরা আঙ্কেল আন্টি বলে আপন করে নিই, তাদের সাথে কথা বলি, তাদেরকে সময় দিই, তারা আমাদের এখানে আসছে, চিকিৎসা নিচ্ছে, ভালো ফিল করছে, বারবার আসছে, হাসছে, সুখ দুঃখের কথা বলছে, তাদের ব্যথার কথা বাংলাতে বলতে পারছে, সিলেটিতে বলতে পারছে, নোয়াখালী ভাষায় বলতে পারছে এবং আমার 23 জন স্টাফ এবং আমরা এতগুলো ভাষায় কথা বলি এবং তারা মনে করছে তাদের নিজেদের দেশেই তারা এই সার্ভিস গুলো পাচ্ছে। সো আই থিংক এর থেকে আর বড় কি সুখ হতে পারে? দ্যাট ইজ আওয়ার সাকসেস, দ্যাট ইজ মাই সাকসেস। That was such a wonderful answer. Thank you so much. এবং এই পুরা ইন্টারভিউতে আপনি ছোট ছোট phrases বলেছেন, I don't know if you noticed, that are so beautiful. Happiness brings success. You're giving people a second chance. They're such nice sentences. Please keep saying them. And I was looking at the comment section. অনেকেই আপনার কথা অনেক appreciate করেছেন এবং Thank you very much. Me too. I mean, I was WebMDing a lot of stuff. আমার নিচে help me এবং আপনি 40 minutes আমার অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। So thank you so much for that. And of course, such a big honor যে আপনি not only interview দিতে এসেছেন but আমার স্টুডিওতে নিজে এসেছেন। So I really do feel honored and the viewers appreciate it. So we're all appreciating your presence. Thank you so much. Thank you. Viewers দেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের লাইভ স্ট্রিমটি জয়েন করার জন্য। And of course, next একটি লাইভ স্ট্রিমে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। But until then, আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাকে once again, thank you so much.